হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো স্বস্তিকা মুখার্জি, টোটা রয় চৌধুরী অভিনীত হইচইয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নিখোঁজ। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ নিখোঁজ। শুরুতেই আমরা কলকাতা শহরের বুকে দুটো নিউজ চ্যানেলের হোর্ডিং দেখতে পাই। বাঁদিকের হোর্ডিংটি হল ভয়েস টিভির, যার মুখ্য সঞ্চালক হল বাংলার বিবেক রমিত সেন। সাধারণ মানুষের মধ্যে ভয়েস টিভি এবং রমিত সেন যথেষ্ট জনপ্রিয়। আর পাশের হোর্ডিংটা হল ভয়েস টিভির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী পাবলিক টিভির, যার মুখ্য নিউজ অ্যাঙ্কার হলেন অর্পণ গোস্বামী। ঘটনা শুরুর সকালে ট্রাফিক পুলিশ গোল পার্কের ক্রসিং এর মাঝখানে একটা গাড়িকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে। ট্রাফিক পুলিশ গাড়িটাকে সরাতে গিয়ে দেখে গাড়ির ভেতরে স্টিয়ারিং এ মাথা দিয়ে কেউ একজন ঘুমাচ্ছে। পুলিশটি বারবার ডাকাতে যিনি গাড়ির কাজটা নামান তিনি হলেন ভয়েস টিভি নিউজ চ্যানেলের মুখ্য সঞ্চালক রমিত সেন। ট্রাফিক পুলিশটি দেখতে পায় যে রমিতের সারাটা জামা এবং গাড়ি রক্তে মাখামাখি। এসব দেখে সন্দেহ হতে ট্রাফিক পুলিশটি গাড়ির পেছনের সিট এবং ডিকি খুলে চেক করে দেখে সব জায়গাতেই রক্তারক্তি কাণ্ড। রমিত সেন এবং তার গাড়িটাকে দেখে বোঝা যাচ্ছিল যে মারাত্মক কোনো একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু রমিতকে দেখে মনে হচ্ছে যে সে নিজেও বুঝতে পারছে না তার গাড়িতে এত রক্ত কিভাবে এলো। কেমন যেন একটা নেশাগ্রস্ত লাগে রমিত সেনকে। এরপরেই আমরা দেখতে পাই ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দা বসুকে। অনেকক্ষণ ধরে ট্রাই করেও বৃন্দা তার মেয়ে দিতিকে ফোনে পাচ্ছে না। বারবার দিতির ফোনটা সুইচ অফ বলছে। দিতি আগের দিন রাতে বন্ধুদের সাথে পার্টিতে গেছিল, কিন্তু আজ সকাল হয়ে যাওয়া সত্ত্বেও সে বাড়িতে ফেরেনি। দিতির বন্ধুদেরকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ওদিকে রমিতের স্ত্রী গার্গীও রমিত সারা রাত বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায়। রমিত আর গার্গীর দুই ছেলে মেয়ে, রোহিত আর রুষা। ওদের কথাতে আমরা জানতে পারি যে আগের দিন রাতে রমিত বিজয় এবং রেশমির অ্যানিভার্সারি পার্টিতে গেছিল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও দিতি বাড়ি না ফেরায় বৃন্দা দিতির খোঁজ করতে ওর বন্ধু বিশাল আগরওয়ালের বাড়িতে যায়। আগের দিন রাতে বিশালের জন্মদিন উপলক্ষেই দিতি পার্টিতে গেছিল। বিশালের বাবা ব্রিজেশ আগরওয়াল বৃন্দাকে জানায় যে তার ছেলে তো আগের দিন রাতেই বাড়ি ফিরে এসেছে। এটা শুনে বৃন্দা খুব অবাক হয়ে যায়। তাহলে দিতি গেল কোথায়? বিজয়কে ফোন করে গার্গী জানতে পারে যে আগের দিন রাত 11:30টার সময় রমিত বাড়ির উদ্দেশ্যে পার্টি থেকে বেরিয়ে গেছিল। আগের দিন রাতে বেরিয়েও আজ সকাল অবধি রমিত বাড়িতে না ফেরায় গার্গী খুব দুশ্চিন্তায় পড়ে যায়। বিশাল বৃন্দাকে বলে আগের দিন রাতে তার জন্মদিনের পার্টি থেকে সে আর তার বাকি বন্ধুরা 2টোর সময় বেরিয়ে গেছিল, আর দিতি তো 11:30টার সময় রমিত সেনের সাথে বেরিয়ে যায়। আসলে দিতি কেশবপুর ইউনিভার্সিটিতে পড়ে এবং তার সাথে সে ভয়েস টিভির অফিসে ইন্টার্নশিপ করছে। বিজয় ভয়েস টিভিতেই চাকরি করে, রমিতের কলিগ, আর রেশমি কেশবপুর ইউনিভার্সিটির প্রফেসর। আগের দিন রাতে যে পাবে বিজয়, রেশমি এবং রমিত গেছিল, সেই পাবেই দিতি আর ওর বন্ধুরাও বিশালের বার্থডে সেলিব্রেট করতে গেছিল। বিশালের বাড়ি থেকে বেরিয়ে বৃন্দা সাহানা নামের একজন ইন্সপেক্টরকে ফোন করে বলে দিতির গ্রুপের সমস্ত বন্ধুদের যারা কিনা আগের দিন রাতে ওই পার্টিতে ছিল তাদেরকে ফোন করে লালবাজারে ডাকতে, এমনকি রমিত সেনকেও যেন লালবাজারে আনা হয়। এই সাহানা আবার পুলিশ ফোর্সে জয়েন করার আগে ভয়েস টিভিতেই চাকরি করত, সেই কারণে সাহানা রমিত সেনকে ভালো করেই চেনে। রমিতের গাড়িটা যে রক্তমাখা অবস্থায় গোল পার্কে ট্রাফিক পুলিশের আওতায় ধরা পড়েছে সেটা তখনও বৃন্দার জানা ছিল না, তাই লালবাজার থেকে রমিতকে খুঁজতে বাড়িতে পুলিশ যায়। গার্গী আর ওর ছেলেমেয়েরা বুঝতে পারে ব্যাপারটা সত্যি সিরিয়াস দিকে যাচ্ছে। খবরটা সার্কুলেট হতে গোলপার্ক পুলিশ স্টেশন থেকে রমিত সেনকে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। লালবাজারে পৌঁছালে সাহানা ইন্টারোগেশন রুমে রমিতকে জেরা করতে শুরু করে। রমিত বলতে থাকে আগের দিন রাতের কথা। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। রেশমি আর বিজয়ের অ্যানিভার্সারি উপলক্ষে রমিত ওদের সাথে সুগার ড্যাডি নামে একটা পাবে গেছিল। গার্গীরও সেখানে ইনভিটেশন ছিল, কিন্তু কোনো একটা কারণে গার্গী সেদিন যায়নি। রমিতের ওপরে রেশমির একটা ইনফ্যাচুয়েশন আছে। এই ব্যাপারটা নিয়ে বিজয় বেশ জেলাস। সবার সামনেই হোক বা আড়ালে রেশমি সবসময় চেষ্টা করে রমিতের সাথে ঘনিষ্ঠ হওয়ার। সেদিন পাবে হঠাৎ করে দিতি এবং দিতির বন্ধুদের সাথে রমিতদের দেখা হয়।
দিতিরাও ওই পাবে বিশালের বার্থডে সেলিব্রেট করছিল। দেখা হওয়ার পর ওরা সবাই একসাথেই এনজয় করতে শুরু করে। রেশমিকে ওদের সাথে এত এনজয় করতে দেখে বিজয় একটা চাপা কষ্ট নিয়ে রমিতকে বলে যে রমিত এসেছে বলেই রেশমি আজ এত খুশি। আগের দিন রয়ান ত্রিবেদী প্যাথোলজি থেকে দিতির কিছু ব্লাড টেস্টের জন্য ব্লাড কালেক্ট করে নিয়ে গেছিল। বৃন্দা সেখানে জানিয়ে দিয়েছিল স্যাম্পলটা ফেরত দেওয়ার জন্য, যাতে ফরেন্সিক টেস্টে ওই গাড়ির রক্তের সাথে দিতির রক্তটা টেস্ট করানো যায়। ফরেন্সিক ডিপার্টমেন্টের মিস্টার ছেত্রী দিতির রক্তের সাথে রমিত সেনের গাড়িতে পাওয়া রক্তের স্যাম্পল ম্যাচ করে দেখেন যে ওটা দিতিরই রক্ত। এছাড়াও গাড়িতে কিছু হেয়ার স্ট্র্যান্ডস পাওয়া গেছে। ডিএনএ ম্যাচ করলে জানা যাবে যে সেটা দিতির কিনা। গাড়িতে রমিত সেন ছাড়াও অনেক লোকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। বৃন্দা ইন্টারোগেশন রুমে এসে রমিত সেনকে চার্জ করতে শুরু করে যে দিতি কোথায়। রমিত বলে যে সে কিছুই জানে না, তার কিছুই মনে নেই। আগের দিন রাত 11:30টার সময় রমিত সেন দিতিকে গাড়িতে তুলেছিল বাড়িতে নামিয়ে দেবে বলে, কিন্তু তারপর কি হলো, কিভাবে সে আজ সকালে গোলপার্কের মাঝ রাস্তায় গেল সে কিছুই জানে না। রমিতের এইসব কথায় বৃন্দা খুবই রেগে যায়। দিতির বন্ধুদের মানে বিশাল, রায়ান, সুদীপ, অহনা এবং বিজয় আর রেশমিকেও লালবাজারে ডেকে পাঠানো হয়। মিস্টার ছেত্রী বলে এদের সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, এছাড়াও রমিতের বাড়ির লোকেরও ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, কারণ গাড়িতে রমিতের বাড়ির লোকের ফিঙ্গারপ্রিন্ট অবভিয়াসলি থাকবে। ইনভেস্টিগেশনের সময় সেগুলোকে ম্যাচ করিয়ে রমিতের বাড়ির লোককে বাদ দিতে হবে। এদিকে পুলিশ ডিপার্টমেন্ট প্রেসের কাছে সবটা লুকোতে চাইলেও ভয়েস টিভির প্রতিদ্বন্দ্বী পাবলিক টিভি সব খবর জেনে গিয়ে সেটাকে টেলিকাস্ট করে দেয়। দিতি এবং রমিতকে নিয়ে পাবলিক টিভির নিউজ চ্যানেল অনেক খারাপ খারাপ মন্তব্য করে। নিউজে বলা হয় কেশবপুর ইউনিভার্সিটির ছাত্রী দিতি ভয়েস টিভিতে ইন্টার্নশিপ করছিল। সেখানে দিতি তার বস রমিত সেনের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তারই পরিণতি আজকের এই ঘটনা। পাবলিক টিভির রিপোর্টার রমিতের রক্তাক্ত গাড়িটাও নিউজ চ্যানেলে দেখিয়ে দিয়ে বলে এত রক্ত এই গাড়ির মধ্যে কিভাবে আসতে পারে, দেখে মনে হচ্ছে এখানে কোনো নরবলি দেওয়া হয়েছে। নিউজটা দেখে আর রিপোর্টারের মুখে এহেন কথা শুনে বৃন্দা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। নিউজটা গার্গী আর ওদের ছেলে মেয়েরাও দেখে। গার্গী আর রোহিত লালবাজারে যাওয়ার জন্য রেডি হয়। আমরা জানতে পারি বৃন্দার প্রফেশনাল রাইভাল সামন্তই প্রেসের কাছে গোটা ঘটনাটা লিক করে দিয়েছে। বৃন্দা সেই নিয়ে সামন্ত চেম্বারে গিয়ে যথেষ্ট রিয়্যাক্ট করে, কিন্তু সামন্তকে দেখে বোঝা যায় যে বৃন্দাকে সে এতদিনে বাগে পেয়েছে, এই সুযোগ সে কিছুতেই ছাড়বে না। এদিকে রমিতের পাড়া প্রতিবেশী সবাই নিউজটা দেখতে পেয়ে ওদের বাড়িতে এসে দুকথা শুনিয়ে যাওয়ার সুযোগটা ছাড়ে না। রুষা বাড়িতে একা থাকার কারণে তাকেই এইসব ফেস করতে হয়। শাহানা আর বৃন্দা বাকি সবাইকে ইন্টারোগেট করে। ওরা বলে আগের দিন রাতে ঠিক 10টা নাগাদ ওরা পাব থেকে বেরিয়ে বিশালের বানতলার ফার্ম হাউসে যায় পার্টিটাকে কন্টিনিউ করার জন্য। রমিত সেন কিন্তু যেতে চাইছিল না। রেশমি আর দিতি রমিতকে খুব জোরাজোরি করে বানতলার ফার্ম হাউসে যাওয়ার জন্য। সুদীপ দিতির ওপরে রেগে গেছিল ওদের পার্টিতে অন্যদেরকে জয়েন করানোর জন্য। আসলে সুদীপ দিতিকে ভালোবাসে। দিতির এই রমিত সেনের ওপর ক্রাশটা সুদীপ সহ্য করতে পারে না। বানতলায় পৌঁছাবার পর গাড়ি থেকে নেমে দিতি পার্কিং লটে দাঁড়িয়েই কারোর সাথে একটা ফোনে কথা বলছিল। অনেকক্ষণ পর ও ভেতরে আসে। দিতি সারাক্ষণ সেলফি তুলছিল। সবার সাথে সেলফি নিলেও ওর আসল টার্গেট ছিল রমিত সেন, কারণ দিতির রমিত সেনের ওপর মারাত্মক ক্রাশ। ওরা বলে প্রথম থেকে রমিতকে একটু অন্যমনস্ক লাগছিল, একটা ড্রিঙ্ক নিয়েই সারাক্ষণ দাঁড়িয়েছিল। 11:30 বাজতেই রমিত বলেছিল যে উনি বেরিয়ে যাবেন। তখন দ্বিতীয় বলেছিল যে সেও বেরিয়ে যাবে, এবার দেরি হলে ওর মা নাকি বকবে। রমিত দিতিকে বাড়িতে পৌঁছে দেবে বলে গাড়িতে লিফট দেয়। রমিত নিজেই দিতিকে লিফট দিতে চেয়েছে নাকি দিতি রমিতের গাড়িতে লিফট চেয়েছিল সেটা কারোর খেয়াল নেই। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে রুষার ফিঙ্গারপ্রিন্ট নিতে আসে। বৃন্দা আর শাহানা ফরেন্সিক টিমকে নিয়ে বিশালদের বানতলার ফার্ম হাউসে যায়, কিন্তু মিস্টার ছেত্রী সবকিছু দেখে বলেন ফার্ম হাউসে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। দেখে মনে হচ্ছে যেন কোনো ফরেন্সিক এক্সপার্ট নিপুণ হাতে সব তথ্য প্রমাণ মুছে দিয়েছে। আগের দিন রাতের পার্টির একটা চিহ্নও এই ফার্ম হাউসে পড়ে নেই। এটা শুনে বৃন্দা বেশ অবাক হয়ে যায়। ফার্ম হাউসে একটা বাগান দেখে সন্দেহ হতে ওরা সেটা খুঁড়ে দেখে। খুঁড়তে খুঁড়তে খুব পচা গন্ধ বেরোতে শুরু করে, কিন্তু দেখা যায় সেখানে একটা কুকুরকে কবর দেওয়া ছিল।
পাবলিক টিভির অর্পণ গোস্বামী রমিতার দিতির ফোন চ্যাট হাতে পেয়ে সেটাও টেলিকাস্ট করে দেয়, যেখানে 3 মাস আগে দিতি রমিতকে বলেছে, স্যার এবার আমি কি করব, প্লিজ বলে দিন। এর উত্তরে রমিত সেন রিপ্লাই করেছিল ওই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে আর পরের দিন অফিসের পর তার সাথে দেখা করতে। এই কনভারসেশনের খুব খারাপ মানে বার করে পাবলিক টিভি রমিতার দিতিকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে। লালবাজারের ওয়েটিং রুমে বসে গার্গী এবং রোহিত এবং বাড়িতে বসে রুষা নিউজটা দেখতে পায়। নিউজটা দেখার পর রুষা ওর বয়ফ্রেন্ডকে ফোন করে একটু সান্ত্বনা পাওয়ার জন্য, কিন্তু তার বয়ফ্রেন্ড বলে তার বাড়ি থেকে রুষার সাথে যোগাযোগ রাখতে বারণ করে দিয়েছে। রুষার বাবার এই রকম চরিত্র জানার পর সে আর কখনোই রুষার সাথে সম্পর্ক রাখতে পারে না। প্রিয় বন্ধুর মুখে এই রকম কথা শুনে রুষা খুব শকড হয়ে যায়। রমিত বৃন্দাকে বলে যে কাল যখন সে পার্টিতে গিয়েছিল তখন তার গায়ে একটা লেমন ইয়েলো কালারের জ্যাকেট ছিল, কিন্তু আজ সকালে যখন গোলপার্কে তার গাড়ির ভেতর ঘুম ভাঙে তখন তার গায়ে সেই জ্যাকেটটা ছিল না। গার্গী আর রোহিতকে রমিতের কাছে নিয়ে আসা হয়। বৃন্দা আর শাহানা রুম থেকে বেরিয়ে যায় ওদেরকে আলাদা করে কথা বলতে দেওয়ার জন্য। গার্গী পুরো ব্যাপারটাতে এতটাই শকড হয়েছিল যে সে রমিতকে একটা থাপ্পড় মেরে দেয়। আমরা দেখি লালবাজারের ফোন ট্র্যাকিং ডিপার্টমেন্টের ছেলেটিকে কাজে লাগিয়ে সামন্তই রমিতার দিতির ফোনের চ্যাটগুলো পাবলিক টিভির অফিসে যোগান দিয়েছে। নিউজ চ্যানেলগুলোতে দিতির জীবনযাপনের খারাপ দিকটার জন্য বৃন্দা আর তার স্বামীর একসাথে না থাকাকে তাদের ডিভোর্সকেই দায়ী করা হয়। গার্গী আর রোহিত লালবাজার থেকে বাড়িতে ফিরে দেখে রুষা হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। বৃন্দার সাথে তার স্বামী আকাশ চ্যাটার্জি দেখা করতে আসে। আকাশ বৃন্দাকে জানায় যে সে বৃন্দার পাশে সবসময়ের জন্যই আছে। আমরা দেখি আকাশ আর বৃন্দার ডিভোর্স হয়ে গেলেও তারা যথেষ্ট ম্যাচিওর্ড, তাদের মধ্যে কোনো তিক্ততা নেই। একটা বৈবাহিক সম্পর্ক ওয়ার্ক না করলে তারা ডিভোর্স করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক থাকবে না। বৃন্দা আর আকাশের মধ্যেও একটা সুস্থ স্বাভাবিক বোঝাপড়া আছে। পরের দিন রমিত সেনকে পুলিশ কাস্টাডি চাওয়ার জন্য কোর্টে তোলা হয়। এদিকে ডাক্তার জানায় রুষার শারীরিক অবস্থা স্টেবল হলেও সে মানসিকভাবে একেবারেই স্টেবল নেই। বাড়িতে ফিরে রুষা আবার অ্যাটেম্প্ট করতে পারে। ডাক্তারের কথা শুনে গার্গী খুব ভেঙে পড়ে। রমিত সেনের 7 দিনের পুলিশ কাস্টাডি হয়। গার্গীকে ফোন করে শাহানা জানতে পারে যে রুষা হসপিটালে ভর্তি আছে। রুষার এই অবস্থার কথা শুনে বৃন্দাকে না জানিয়েই শাহানা হসপিটালে যায়। সেখানে গিয়ে শাহানা অন্য একজন কনস্টেবলের থেকে একটা অ্যাক্সিডেন্টের কেসের কথা জানতে পারে। কনস্টেবল তরফদার জানায় ভোজেরহাট রোডে একটা মেয়ের হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট হয়েছে। পরের দিন হসপিটালে মেয়েটি মারা গেছে। এখনো কেউ মেয়েটিকে আইডেন্টিফাই করতে আসেনি। বিশালের বাবা ব্রিজেশ আগরওয়ালের সাথে কথা বলে বৃন্দা জানতে পারে যে গত 2 বছর ধরে প্রত্যেকবার যে কোনো পার্টির পরেই ওদের ফার্ম হাউসটা একটা ক্লিনিং কোম্পানিকে দিয়ে ক্লিন করা হয়। কোম্পানির নাম ক্লিন সুইপ এবং ক্লিন সুইপের মালিকের নাম মহেন্দ্র গুপ্ত। বৃন্দা শাহানাকে বলে মহেন্দ্র গুপ্তকে ফোন করে 1 ঘন্টার মধ্যে লালবাজারে আসতে বলতে। আমরা জানতে পারি মহেন্দ্র গুপ্ত আসলে ফরেন্সিক ডিপার্টমেন্টের বিখ্যাত লেজেন্ড ছিলেন। 12 বছর আগে রিটায়ার করে তিনি কঙ্খলের আশ্রমে চলে যান। তারপর ওনার খবর খুব একটা কেউ জানত না। মিস্টার ছেত্রী বৃন্দাকে বলে যে রমিতের গাড়ির সিটে গার্গী, রোহিত, রুষা, দিতির ফিঙ্গারপ্রিন্ট তো আছেই, এছাড়াও সুদীপ আর রায়ানের ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে, কিন্তু ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিট রিলেটেড অনেক জায়গাতেই আরেকটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটা কোনো ফিঙ্গারপ্রিন্টের সাথেই ম্যাচ করছে না। এরপরে আমরা দেখি একটা মাতাল লোকের গায়ে রমিত সেনের সেই লেমন ইয়েলো জ্যাকেটটা। ইনি হলেন ফরেন্সিক ডিপার্টমেন্টের সেই বিখ্যাত লেজেন্ড মহেন্দ্র গুপ্ত। বৃন্দাকে দেখে তিনি চিনতে না পারায় বৃন্দা বলে যে ওনার বৃন্দাকে চিনতে পারার কথাও নয়। 12 বছর আগে তিনি যখন রিটায়ার করেছিলেন, বৃন্দা তখন সদ্য লালবাজার জয়েন করেছে। এদিকে হোম মিনিস্টার বিদ্যুৎ বর্মন পাবলিক টিভির অর্পণ গোস্বামীর সাথে জোট বাঁধে এই রমিত সেনের ইস্যুটাকে কেন্দ্র করে ভয়েস টিভিকে একেবারে শেষ করে দেওয়ার জন্য, কারণ ভয়েস টিভির রমিত সেন ওনার এগেনস্টে অনেক কথা বলতো। হোম মিনিস্টার ভয়েস টিভির ম্যানেজিং বোর্ডের সাথে দেখা অবধি করতে চান না। বৃন্দা আর মহেন্দ্রবাবুর কথোপকথনে আমরা জানতে পারি যে মহেন্দ্রগুপ্ত কঙ্খলের আশ্রমে বেশ কয়েক বছর কাটানোর পরেও তার ফরেন্সিক জীবনটাকে তিনি খুব মিস করছিলেন। সেই কারণে 2 বছর আগে তিনি ফিরে এসেছেন। এতদিন তিনি পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছেন।
তিনি বলেন সেই সময় পুলিশ ডিপার্টমেন্ট এবং বিপক্ষ দলের সবাই এক কথায় মেনে নিয়েছিল যে তিনি সেরা, আর এখন তিনি বিপক্ষ দলের হয়ে কাজ করে দেখতে যান যে আজও তিনি সেরা আছেন কিনা। তাই তিনি একটা ক্লিনিং কোম্পানি খুলে ক্রাইম স্পট থেকে ওনার নিপুণ হাতে সব রকম তথ্য প্রমাণ লোপাট করে দেন। সেই কারণেই বিশালদের বানতলার ফার্ম হাউসে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দেখে বোঝার কোনো উপায় ছিল না যে আগের দিন রাত্রে সেখানে উদ্দাম পার্টি হয়েছে। এদিকে রমিত সেনকে নিয়ে রোহিতের বন্ধুরা ঠাট্টা ইয়ার্কি করায় রোহিত তার মেডিকেল কলেজের বন্ধুদের সাথে মারামারি করে বাড়ি ফিরেছে। রোহিত কাঁদতে কাঁদতে গার্গীকে বলে যে সে আর কোনোদিনও মেডিকেল কলেজে যাবে না। ছেলে মেয়ের অবস্থা দেখে গার্গী বুঝতে পারে যে তার সাজানো সংসার এই একটা ঝড়েই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। বৃন্দা না থাকাকালীন সামন্ত তার কিছু ফিট করা ইন্সপেক্টরকে দিয়ে রমিত সেনের ওপর 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে। একজন কনস্টেবল তার ভিডিও করে সামন্তকে সেটা পাঠালে ভিডিওটা দেখে সামন্ত বেশ মজা নেয়। বৃন্দাকে নাস্তানাবুদ করার একটা সুযোগও সামন্ত ছাড়ে না। পরের দিন ডিপার্টমেন্টে এই নিয়ে কথা উঠলে সামন্ত বলে যে সে ভুল করে দুজন ক্রিমিনালের সাথে রমিত সেনকে রেখে দিয়েছিল, তাই সেই ক্রিমিনালরাই রমিত সেনের এই অবস্থা করেছে। সবাই সব বুঝতে পারলেও মিডিয়ার কাছে পুলিশের এই নোংরামির কথা প্রকাশ করা যাবে না বলে ক্রিমিনালদের রমিত সেনকে মারার কথাটাই পাবলিক করা হয়। অবস্থা একটু ক্রিটিক্যাল হওয়ার জন্য রমিত সেনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এই ঘটনার জন্য বৃন্দা রমিতের কাছে অ্যাপোলজি চায়। গার্গী হসপিটালে গিয়ে রমিতকে রুষা আর রোহিতের অবস্থার কথা জানিয়ে বলে যে এতদিন তাদের সংসারে ভালো খারাপ সবকিছুই তারা দুজনে মিলে সামলেছে, কিন্তু আজ যখন তাদের জীবনে সবথেকে বড় ঝড়টা এলো তখন সেই ঝড়ের সামনে গার্গী একা দাঁড়িয়ে আছে, কারণ এই ঝড়টা রমিতের নিজেরই তৈরি করা। ম্যানেজিং কমিটির ইচ্ছা না থাকলেও বাকি এমপ্লয়ীদের জোরাজোরিতে ভয়েস টিভির ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেয় যে এই কেসটার সমাধান না হওয়া অবধি রমিত সেনকে ভয়েস টিভি থেকে সাসপেন্ড করা হলো। বৃন্দা আর সাহানা ভয়েস টিভির অফিসে যায়। সেখানে তাদের সাথে ঋতুজা নামের একটি মেয়ের দেখা হয়। ঋতুজা দিতির সাথে কেশবপুর ইউনিভার্সিটিতে পড়ে এবং ওরা দুজনেই একসাথেই এই ভয়েস টিভিতে ইন্টার্নশিপ করতে এসেছে। ঋতুজা বৃন্দা আর সাহানাকে বলে যে দিতি যে বন্ধুগুলোর সাথে মিশছে তারা খুব একটা ভালো না, ওদের মধ্যে বেশিরভাগই মাদকদ্রব্যের নেশা করে। ঋতুজা বলে দিতির যেমন রমিত সেনের ওপর ক্রাশ আছে সেরকমই ওদের ইউনিভার্সিটির প্রফেসর রেশমি ম্যামেরও রমিতের জন্য ইনফ্যাচুয়েশন আছে, তাই ওদের রেশমি ম্যাম কোনোদিনই দিতিকে সহ্য করতে পারেন না। বৃন্দা আর সাহানা ভয়েস টিভির অফিস থেকে বেরিয়ে বানতলাতে আসে। বৃন্দা একজন ফটোগ্রাফারকে ডেকে ড্রোন দিয়ে পুরো বানতলার রাস্তার একটা ভিডিও করে। বৃন্দা সাহানাকে বলে যে বানতলা জায়গাটা খুবই অদ্ভুত। এই বানতলা থেকে বাসন্তী হাইওয়ে দিয়ে সায়েন্স সিটি পৌঁছালে ডান দিকে উল্টোডাঙ্গা আর বাদিকে গেলেই গড়িয়া সোনারপুর বারুইপুর। আবার এই বানতলা থেকে সোনারপুর রোড, যেটাকে স্থানীয় বাসিন্দারা জলপথ বলে, সেখান দিয়ে সোনারপুর যেতে মাত্র 20 মিনিট লাগে। আবার এই বানতলা থেকে ভোজেরহাট দিয়ে গেলেই নিউ টাউন পড়ে। সবকটা রাস্তা কানেক্ট করা যায় এই বানতলা থেকে। ভোজেরহাটের রাস্তার কথা শুনে সাহানার সেদিন রুষাকে হসপিটালে দেখতে যাওয়ার সময় কনস্টেবলের কাছ থেকে যে মেয়েটির অ্যাক্সিডেন্টের কথা জেনেছিল সেই ঘটনাটা মনে পড়ে যায়। সাহানা বৃন্দাকে বলে যে দিতি যেদিন নিখোঁজ হয় সেদিন রাতে ভোজেরহাটের রাস্তায় একটা মেয়ের হিট অ্যান্ড রান অ্যাক্সিডেন্ট কেস হয়েছে। পরের দিন মেয়েটি হসপিটালেই মারা যায়। মেয়েটির পোস্টমর্টেমও করা হয়েছে। এটা শুনে বৃন্দা ভয়ে চমকে যায়। ওরা দুজনে মেয়েটার বডি আইডেন্টিফাই করতে মর্গে যায়। বডির মুখ থেকে চাদরটা সরাতে বৃন্দা খুব ভয় পাচ্ছিল, কিন্তু চাদরটা সরিয়ে বৃন্দা দেখে যে ওটা দিতি নয়, অন্য কেউ। বৃন্দা নিজেই নিজেকে প্রমিস করে যে দিতিকে সে খুঁজে বার করবেই। নিখোঁজ সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। অপেক্ষা সিজন 2 এর। এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফ্লেমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।